ফুসফুস নিয়ে পড়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, এই দুইটার নাম কি? ব্রোঙ্কাস। আর যখন দুইটাকে একসাথে বলা হয় তখন কি বলবো? ব্রোঙ্কাই। কারণ ব্রোঙ্কাই আই থাকলে কি হবে? প্লুরাল, আর এস থাকলে কি হয়? সিঙ্গুলার। তাহলে যদি আমি প্রশ্ন করি, স্যার এখান থেকে ব্রোঙ্কাস কয়টা প্রবেশ করছে ফুসফুসের মধ্যে? দুইটা। আচ্ছা, এখন ব্রোঙ্কাস ভালো করে পড়ার জন্য বা পারফেক্টলি শেখার জন্য আমাদেরকে আগে ফুসফুস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করতে হবে। কারণ ব্রোঙ্কাসটা কোথায় প্রবেশ করে? ফুসফুসে। আসলে ফুসফুসে যেহেতু প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসের কোথায় কোথায় যাবে যদি আমরা ফুসফুস সম্পর্কে না জানি তখন আসলে এটা ডিটেলসে পড়া কঠিন। তাহলে চলো আমরা আগে ফুসফুস সম্পর্কে জানবো। আমি যদি বইয়ে যাই, আমরা জানি যে ফুসফুসের ভেতরে কী কী আছে। দেখো, ফুসফুসে যদি আমরা যাই, দেখো এই যে ভেতরে কারা প্রবেশ করছে? ব্রোঙ্কাস। ব্রোঙ্কাসের অনেকগুলো শাখা আসবে, সেগুলোর নামও ব্রোঙ্কাস থাকবে, এবং সেগুলো কোথায় প্রবেশ করবে সেটা আমরা জানবো। তারপরে ফুসফুসে যদি অনেক বেশি গভীরে যায়, এইগুলো একদম ভেতরের যে বলের মতো, এগুলোর নাম কি? অ্যালভিওলাস। তো এই পর্যন্ত আমরা দেখব কোথায় কি থাকে। তো চলো আমরা তাহলে শুরু করি। তো ইনিশিয়ালি যদি আমরা বই থেকে দেখি যে স্যার আমাদের বইয়ে কি কি আছে, দেখো বইয়ের ক্ষেত্রে প্রথমে এখানে ব্রোঙ্কাস নিয়ে কথা বলা আছে, এরপরে আছে ফুসফুস, পরে আমরা অঞ্চল বুঝবো। প্রথমে আসো, ফুসফুস আমাদের কয়টা? আমার ফুসফুস কয়টা বলো তো? একটা নাকি দুইটা? হার্ট আমাদের কয়টা? চারটা না? চারটা না? হার্ট কয়টা? একটা। কেন কেন? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এগুলো কি প্রকোষ্ঠ? তাহলে হার্ট কয়টা? একটা। তাহলে ফুসফুস কয়টা? একটা। তার দুইটা প্রকোষ্ঠ, তাই তো? ফুসফুস কয়টা? দুইটা। অনেকে আছে, এমন স্টুডেন্টও আছে আমি দেখছি, ফুসফুস কয়টা? স্যার একটা। দুই পাশে কি করে? একটা হচ্ছে ডান খণ্ড, বাম খণ্ড। ফুসফুস কয়টা? দুইটা। একটার নাম কি? ডান ফুসফুস, ডান পাশে ডান ফুসফুস, আর বাম পাশে কি? বাম ফুসফুস। সো ফুসফুস আমাদের কয়টা হবে? দুইটা। ডান ফুসফুস, বাম ফুসফুস। ওকে, এটা ভাবা যাবে না। এবার চলে আসো, এখন প্রশ্ন হচ্ছে স্যার যখন দুইটা ফুসফুস আছে তাহলে এই দুইটা ফুসফুস কে বড় কে ছোট সেটা আমরা জানবো, এবং ফুসফুসের আবরণী সম্পর্কেও জানবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে ফুসফুসের ক্ষেত্রে যেহেতু ফুসফুসের চারপাশে কি থাকবে? আবরণী। আবরণী নিয়ে আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা আমাদের শীটে চলে আসি। ফুসফুস কয়টা? দুইটা। আবরণী আমরা ছোটবেলা থেকে পড়ছি। ফুসফুসের আবরণীর নাম কি স্যার? প্লুরা। দেখো তো এর বানান কি? PLEURA, লিখে ফেলো। প্লুরা। কিন্তু ইংলিশে উচ্চারণের টাইপ, মানে ইংলিশে বানানটা কেমন হবে? প্লিউরা। উচ্চারণ প্লুরা টাইপ, সমস্যা নাই। এবার আসো, তাহলে প্লুরার কয়টা স্তর এটা একটু আমাদের দেখতে হবে। তো আমরা যদি প্লুরার স্পেসিফিক করে আসলে আঁকাতে চাই, সেক্ষেত্রে ধরো আমি যদি এখানে তোমাদের একটু বোঝাই দিই। নর্মালি এটা চাইলে আমরা ব্ল্যাক করতে পারি, নাও করতে পারি, সলিড কালার। দেখো খুব সিম্পলি তোমাদের জন্য আঁকায়। আমরা পড়ছি প্রথমে কি? ব্রোঙ্কাস, তাই না? ধরো এই সাইডে একটা ফুসফুস, এই ফুসফুসটা আমি আসলে প্রথমে নর্মালি আঁকাচ্ছি, পরে ডিটেলস করে আঁকাই দিবনি, সমস্যা নেই। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে স্যার এই প্লুরাটা কোথায় থাকে? একটা ফুসফুসের গায়ে একটা স্তর ফুসফুসের একদম গায়ের সাথে লেগে থাকে। আমার হয়তো আঁকানোর জায়গা থেকে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, বাট আমি যদি এভাবে তোমাদের দেখাই, দেখছো গায়ের সাথে কি আছে? লেগে আছে। তো একটা স্তর থাকে গায়ের সাথে লেগে থাকে, আরেকটা স্তর থাকে হচ্ছে একটু দূরে, এবং দেখো এটা এরকম করে প্যাকেটের মতো করে আটকে রাখছে। তাহলে খেয়াল করো তো, স্তর তাহলে আমরা কয়টা পাচ্ছি? দুইটা। এই সাদা স্তরটাকে আমরা কি বলতে পারি? এটা কোথায় আছে? বাইরে আছে। আর এখানে আমি যে সবুজ কালারের স্তরটা আঁকছি, এটা কোথায় আঁকতে পারি? আমরা বলতে পারি কি কোথায় আছে? এটা ভিতরে আছে। এখন যে বাইরে আছে সেই বাইরের স্তরের নাম হচ্ছে, আমরা পড়ছি সবসময়, মনে আছে? প্যারাইটাল। তাহলে বাইরে কোন স্তর থাকবে? প্যারাইটাল। ওকে, তাহলে বাইরে হচ্ছে প্যারাইটাল। তোমাদের শীটে দেখো ফাঁকা আছে, ওখানে লিখে ফেলো। আর ভিতরে কি স্যার? ভিতরে হচ্ছে ভিসেরাল। আসলে ভিতরে কি? ভিসেরাল। বাইরে কি? প্যারাইটাল। এটা মনে রাখারও যেমন সিস্টেম আছে, বেসিকও বোঝা যাবে। দেখো ভেতরে কি? এটা কি ফুসফুস না? ফুসফুসটা একটা সফট অর্গান, আমি তোমাদের শেখাইছি।
ভিসেরা, ভিসেরা মানে হচ্ছে সফট অর্গান যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? ভিসেরা। যে ভিসেরার সাথে যে স্তরটা লেগে আছে, ভিসেরার অ্যাডজেক্টিভ কি হবে? ভিসেরাল। তাহলে ফুসফুসের একদম গায়ের সাথে যে স্তরটা লেগে থাকবে তার নাম কি? ভিসেরাল। এই সবুজ কালার যেটা আমি আঁকাই দিচ্ছি এটা হচ্ছে ভিসেরাল। তো ভিসেরার অ্যাডজেক্টিভ হয়ে যাবে কি? ভিসেরাল। ওকে, তাহলে ভিসেরাল কোথায় থাকবে? ভিতরে। আমরা কিভাবে মনে রাখবো তাহলে? ভিতরে ভিসেরাল। কিভাবে মনে রাখবো? ভিতরে ভিসেরাল। আর বাইরে কি হবে? প্যারাইটাল। অলওয়েজ পড়ছি প্যারাইটাল মানে কি? পাশে, বাইরে। তাহলে বাইরে হচ্ছে প্যারাইটাল আর ভিতরে কি? ভিসেরাল। ওকে, পারবো আমরা? এখন চলে আসো, এই দুইটা স্তরের মাঝে এই জায়গাতে থাকবে হচ্ছে ফ্লুইড। কি থাকবে? ফ্লুইড মানে তরল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই তরলগুলোকে আমরা কি নাম দিব? দেখো, তাহলে ভিসেরাল আর প্যারাইটালের মাঝে থাকবে হচ্ছে ফ্লুইড। আমরা আঁকতেছি কি? আমাদের ফুসফুসের আবরণীর নাম কি সেটা আগে আবার একটু সবাই বলো। কি নাম? প্লুরা। কি নাম? প্লুরা। এখন এই প্লুরার ভেতরে যে ফ্লুইড থাকবে তাহলে তাকে আমরা প্লুরার অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি। অ্যাডজেক্টিভ কি? প্লুরার অ্যাডজেক্টিভ কি হবে? প্লুরাল। তাহলে বলো এই ফ্লুইডটার নাম কি হবে? প্লুরাল ফ্লুইড। বোঝা গেছে? তাহলে বলো তো, প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে কি থাকবে? প্লুরাল ফ্লুইড থাকবে। তাহলে প্লুরাল ফ্লুইডের কাজ কি? আমরা একটু আগে দেখছি আমাদের যখন শ্বাস প্রশ্বাস হয় তখন কি হয়? দেখো তো, ফুসফুসের ক্ষেত্রে যদি আমরা এটা যদি দেখি, দেখো সবসময় কি হয় শ্বাস প্রশ্বাস চলার সময়? দেখো তো, এই যে এই সাইড থেকে দেখলে বুঝতে পারবা কি হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে না? তাহলে এইখানে কি একটা ঘর্ষণ কাজ করতে পারে না? যাতে ঘর্ষণটা না হয়, যেন আমাদের ভেতরের সফট অর্গানটা যেন মানে ভালো থাকে, ঘর্ষণ যেন না হয়, এই জন্য ভেতরে কি থাকে? প্লুরাল ফ্লুইড থাকে। তাহলে বলতো প্লুরাল ফ্লুইডের কাজ কি? ঘর্ষণ থেকে রক্ষা করা। তাহলে দেখো সেটা লেখা আছে, একবারে আমরা পড়ে ফেলবো। তাহলে প্লুরাল ফ্লুইডের কাজ কি স্যার? ঘর্ষণ থেকে রক্ষা। তাহলে কি আমরা সব কিছু পারবো? তোমরা এখানে লিখছো তো, বাইরে কি থাকে? প্যারাইটাল। আর ভিতরে কি থাকে? ভিসেরাল। ভিসেরালের বেসিক কি বোঝা গেছে? এবার চলো আমরা পড়বো হচ্ছে ফুসফুসের কালার কি স্যার? কালার হচ্ছে গোলাপি, নট গোপালি। এটা কি? গোলাপি। তাহলে ফুসফুসের কালার কি? গোলাপি। আসো নাকি তোমরা কেউ? কেন? হাসির তো কিছু নাই। দেখো, এবার চলে আসো, আসলে ফুসফুসের কালার তোমাদের পরীক্ষাতে আসবে না। তোমরা এখন ক্লাস 6-7-এ পড়ো না যে ফুসফুসের কালার কি, এটা আসবে। আসবে হচ্ছে ফুসফুসের অংশ কয়টা এবং এখান থেকে আমরা কি কি পড়বো। তো সবাই আগে একটু পড়বো, তারপরে আমি সব কিছু বোঝাই দিব। তো প্রথমে চলে আসো, ফুসফুস দুইটা, ডান ফুসফুস বাম ফুসফুস। কয়টা ফুসফুস? ডান আর বাম। এখন কোনটা বড় হবে? নর্মালি আমরা সবসময় কোনটাকে প্রায়োরিটি দিই? ডান। তাহলে বলো কোনটা বড় হবে? ডান। কেন হয় পরে বোঝাই দিচ্ছি, জাস্ট আপাতত মাথায় রাখো। ডান ফুসফুস বড়, তাহলে ওজন কার বেশি? ডানটার বেশি হবে। এখন দেখো তো ওজন কত? 625 গ্রাম। আর বাম ফুসফুসের ওজন কত স্যার? 565 গ্রাম। তাহলে দেখো তো খুব বেশি কম না, তাহলে 625। তাহলে ডান ফুসফুসের ওজন কত? 625। আমরা ক্লাসে পড়াটা কমপ্লিট করে মুখস্থ করে ফেলতে হবে, রিপিট করতে হবে, বলতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে ডান ফুসফুসের ওজন কত? 625 গ্রাম। বাম ফুসফুসের ওজন কত? 565 গ্রাম। দেখো এখানেও কিন্তু 5, 6, 5 আছে, আর এখানে কি আছে? 6, 2, 5, মানে 5 আর 6 তো আছেই। তাহলে ডান ফুসফুস কত হবে? 625। বাম ফুসফুস কত হবে? 565। ওকে, এবার খেয়াল করো, ডান ফুসফুস তো বড়, এবার হচ্ছে খণ্ড মানে কি? লোব। এখন লোব আছে 3টা আর 2টা। এখন বলো কার 3টা থাকবে? তাহলে কার 2টা থাকবে? বামের। কারণ ডান সবসময় কি থাকবে? বড় এবং বেশি বেশি থাকবে। ঠিক আছে, ওই যে এক বীজপত্রী আর দ্বিবীজপত্রীর মতো, দ্বিবীজপত্রীতে কি ছিল? সবসময় বেশি বেশি বড় বড় ছিল, আর এখানেও সেম থাকবে। এবার আসো, ফিশার বা খাজ, এইগুলোই আসলে আমাদের পড়তে হবে। এখন তোমাদের আগে আমি বোঝাই নিই, তারপরে আমি দেখাবো। আই থিঙ্ক এই ছবিটা দেখতে পারো, দেখো এটা যদি আমরা খেয়াল করি, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, পুড়ে গেছে না? পুড়ে গেছে বিষয়টা এরকম না, আমি এটা জুম করে দিই, খেয়াল করো। এবার এখানে তাকাও, এদিকে দেখো, এই ফুসফুসটা রিয়েল ফুসফুসের ছবি। এখানে মনে হচ্ছে না ছুরি দিয়ে স্মুথলি কাটছো? ছুরি দিয়ে যে স্মুথলি কাটছো, এরকম একটা, এই কাটার কারণে এখানে একটা ফিশার হয়ে গেছে। এটাকে কি বলা হয়? ফিশার। এটা খাজ বলি, কিন্তু এটার নাম আসলে ফিশার। বাংলায় খাজ বলা আসলে ওরকম ঠিক না, তারপরে ফিশার। দেখো তো এখানে একটু স্মুথলি কাটা হয়েছে না? তাহলে এটাও একটা কি? ফিশার।
তাহলে এটা একটা ফিশার, এটা একটা ফিশার। দেখো তো এই ফিশার আর এই ফিশার মিলে এই পুরো ফুসফুসে কয়টা খণ্ডে ভাগ করে ফেলছে? 1 2 3, তিনটা না? তো এরকম যখন আমরা রিয়েল ফুসফুসের ছবি যদি দেখি, এই ফুসফুসের ছবিটা খেয়াল করো, এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কয়টা ফিশার আছে? একটা। তাহলে কয়টা কয়টা খণ্ডে ভাগ হয়েছে? 2টা খণ্ডে ভাগ হয়েছে। ওকে, তাহলে এবার চলে আসো, আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি, দেখো এটা বুঝি নাই, ঘোলা ঘোলা নাকি? গোলাপি না একটাও, তাই? এই বেটা, এটা কি ফুসফুস? মানুষ মারা যাওয়ার পরে তাই নেওয়া হয়েছে। ও কি তুমি তাজা মানুষের ফুসফুস কেটে এনে দিছে? মানে দেখো এটা আসলে অস্পষ্ট। এখানে হচ্ছে ফিশার আছে 1 2, দুইটা ফিশার যখন থাকে তখন কয়টা লোব হয়? আর যখন একটা ফিশার থাকে তখন কয়টা লোব হয়? এটা হচ্ছে ডান ফুসফুস আর এই পাশেরটা কি? তাহলে বলতো ডান ফুসফুসে কয়টা ফিশার থাকে? আসলে রিয়েল ছবি না, মানে সবগুলো আবার ভালো হয় না, বুঝছো? তোমাদের পিঙ্ক ফুসফুস লাগবে, তাই তো? আচ্ছা, তবে এইখানে না, আমি যদি এই গুগল থেকে নিছি বলে এরকম রিয়েল ছবি আসছে। বিং মাইক্রোসফটের যেটা সার্চ ইঞ্জিন, ওইখানে না রিয়েল ছবি আসে না, এই জন্য এটা আমার গুগলে সার্চ দিয়ে নেওয়া লাগছে। যাই হোক, তাহলে আমরা দেখছি এটা এটা আসলে কোন ফুসফুস বলতো? ডান ফুসফুস। ডান ফুসফুসে কয়টা ফিশার? 2টা, ঠিক আছে? এই জন্য কয়টা খণ্ডে ভাগ হয়েছে? 3টা খণ্ডে ভাগ হয়েছে। আর বাম ফুসফুসে কয়টা ফিশার? একটা, তাই কয়টা খণ্ডে ভাগ হবে? 2টা। এখন প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করো, এই আড়া মানে কোনাকুনি যেটা, ওটাকে আমরা কি বলি? অবলিক। তাহলে কোনাকুনি এই ফিশারের নাম কি হবে? অবলিক ফিশার। আর যেটা ভূমির সমান্তরাল, ওটাকে আমরা কি বলবো? হরাইজন্টাল। তাহলে এই ফিশারের নাম কি হবে? হরাইজন্টাল ফিশার। তাহলে ডান ফুসফুসে অবলিক ফিশার একটা আছে, হরাইজন্টাল একটা আছে। টোটাল কয়টা খণ্ডে ভাগ হচ্ছে লোবে? 3টা। আর বাম ফুসফুসে একটা আছে অবলিক, তাহলে কয়টা খণ্ডে ভাগ হবে? 2টা। সবাইকে তাহলে বুঝতে পারছি? ওকে, তাহলে এবার তুমি মিলাই নাও। তাহলে ফিশার, ফিশার মনে রাখবো, ফিশার আছে কয়টা ডান ফুসফুসে? 2টা, একটা আনুভূমিক আর একটা কি? অবলিক। তাই এর খণ্ড কয়টা? আর বাম ফুসফুসে ফিশার কয়টা? একটা, তাই এর খণ্ড কয়টা? 2টা। ওকে, বুঝছি আমরা। এবার চলে আসো, তাহলে আমি যদি তোমাদের একটু ছবি থেকে দেখাই, এই ছবিটা আসলে অত বেশি ভালো হয়নি, তারপরেও যদি এখানে তোমরা আঁকাতে বলো আমি আঁকাই দিই। খেয়াল করো, এখানে আমরা ধরে নিই যে হচ্ছে, ধরো এইটা ডান ফুসফুস, তো তাহলে এখানে কি হবে? এটা কেমন? অবলিক। আর এটা কেমন? হরাইজন্টাল। তাহলে কয়টা লোবে ভাগ হয়েছে একটু খেয়াল করো? 1 2, আর নিচে কি? কয়টা হয়ে গেল? 3টা। আর এখানে দেখো, ধরো এখান থেকে এখানে ভাগ, ও সরি, এটা তো, এটা দেখো, তাহলে এখানে কয়টা লোব হয়ে গেল? এখানে একটা, আর এখানে কয়টা? এটা আরো এই সাইড থেকে হয়, আমি ওখানে আঁকাইছি, সমস্যা নাই। তাহলে 2টা। এখানে 3টা যে লোব আছে, ধরো এখানে আপার লোব, মানে এটাকে আমরা কি বলতে পারি? আপার মানে কি? উপরে। আপার, এটাকে কি বলতে পারি? মিডিল। আর এটাকে কি বলতে পারি? লোয়ার। আসলে এগুলো বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই প্রত্যেকটা লোব আবার ভাগ হয় কি না? হ্যাঁ, প্রত্যেকটা লোব আবার কি হয়? ভাগ হয়। যেমন ধরো এখানে এই আপার লোবটা এরকম 3টা অংশে ভাগ হয়, 1 2 3। তাহলে এইগুলাকে আমরা কি বলবো? এইগুলাকে বলা হয় হচ্ছে সেগমেন্ট। কি বলা হয়? সেগমেন্ট। এটা কি বোঝা যাচ্ছে কালার? কি বলা হয় এটাকে? বলো সেগমেন্ট। তাহলে খেয়াল করো, তাহলে এই লোবগুলোকে কি বলা হবে? এটা তো আরো খারাপ অবস্থা। এই আসলে এর উপরে কোনটা দিয়ে হয় এটা আমি আসলে খুব ব্ল্যাক। আচ্ছা, সমস্যা নাই। দেখো কি বলা হয়? সেগমেন্ট। তাহলে বলো তো লোবের মধ্যে কি থাকবে? সেগমেন্ট থাকবে। যেমন এখানে কয়টা সেগমেন্ট? 3টা। এখানে এরকম থাকবে হচ্ছে 2টা থাকে, 4 5 থাকে, 4 5, তারপর এরকম 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 7 8 9, এরকম 10 থাকে নিচের দিকে, 6 7 8 9। আমি এক্স্যাক্টলি আসলে কোথায় কোনটা থাকে, ফার্স্ট ইয়ারে পড়ছি তো, মেডিকেল ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে এখানে থাকে। এখন মোটামুটি এরকম মেবি, যতটুকু মনে আছে, বা এদিক থেকে হতে পারে 7 8 9, আই এম নট শিওর, বাট ওকে। তোমার তো এগুলো স্পেসিফিক লাগতেছে না। তো খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কয়টা সেগমেন্ট আছে? তাহলে দেখো তো, প্রথমে ভাগ হয়েছে লোব, লোব, তারপরে ভাগ হয়েছে কি? সেগমেন্ট। ওকে, এবার চলে আসো, সেমভাবে এখানেও সেগমেন্ট থাকবে। তো এখানে সেগমেন্ট আমরা মেডিকেলে পড়ি 10টা, বাট তোমাদের বইয়ে বাম সাইডে সব কিছু কি আছে? কম কম আছে না? কম কম আছে। তার মানে আমরা কি মনে রাখবো? ওইখানে কয়টা আছে? 8টা। তাহলে আমরা এইভাবে মনে রাখবো
যে দেখো তো সেগমেন্ট, এই সেগমেন্ট হচ্ছে কেমন সেগমেন্ট স্যার? এগুলোকে বলা হয় ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তো দেখো ডান ফুসফুসে কয়টা আছে? 10টা। আর বাম ফুসফুসে কয়টা আছে? 8টা। যেহেতু কম কম আছে ওটাতে কম দিয়ে রাখছে তোমার বই, তোমার সুবিধার জন্য দিয়ে রাখছে। ওকে, এবার চলে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পড়বো, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের হৃৎপিণ্ড আসলে কোথায় থাকে। হৃৎপিণ্ড মোটামুটি একটু কোন সাইডের দিকে প্রমিনেন্ট থাকে বলো তো? বাম সাইডের দিকে থাকে না? এই যে এক সাইডের দিকে থাকে হৃৎপিণ্ড। ওকে, তাহলে এই সাইডে যদি না থাকে তাহলে ফুসফুসটা এই সাইডে একটু বেশি থাকে, আর এই সাইডে হৃৎপিণ্ড থাকার কারণে এই সাইডে একটু কম থাকে। এখন বিষয়টা আসলে কেমন হয় এটা একটু তোমাদের দেখা উচিত। দেখো তো ধরো আমরা এখানে একটা সুন্দর হৃৎপিণ্ড আঁকাই, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, ঠিক আছে? আসলে এই সাইডটা আরেকটু হবে এই। এখন তাহলে আমাদের কী করতে হবে স্যার? এই ভেতরে যে ফুসফুস আছে এটা একটু মুছে দিতে হবে, কারণ এখানে তো ফুসফুস থাকতে পারবে না, পারবে? তাহলে ফুসফুস কেমন থাকবে? এটা এই বরাবর থাকবে না? হ্যাঁ, তাহলে দেখো তো হৃৎপিণ্ডের জন্য ফুসফুসে এখানে একটা অংশ তৈরি হয়েছে, এমন একটা খাঁজ বা নচ তৈরি হয়েছে। এগুলোকে আমরা কি বলি? এই নিচের দিকে লিখি, এগুলোকে আমরা কি বলি? নচ। কি বলি? নচ। নচ বা আর বাংলায় বললে কি হবে? খাঁজ। খাঁজটা কার জন্য তৈরি হয়েছে? দেখো তো হৃৎপিণ্ডের জন্য। স্যার হৃৎপিণ্ডের নাম কি মনে আছে? কার্ডিয়া। হৃৎপিণ্ডের নাম কি? তাহলে এই নচটা কার জন্য তৈরি হয়েছে? কার্ডিয়ার জন্য। তাহলে এই নচের নাম কি হবে? যেহেতু নচ, তাহলে কার জন্য তৈরি হয়েছে? কার্ডিয়া। কার্ডিয়ার অ্যাডজেক্টিভ কি হবে? কার্ডিয়াক। তাহলে বলো এই নচের নাম কি হবে? কার্ডিয়াক নচ। তাহলে বাংলা নাম কি হবে? কার্ডিয়া মানে কি? হৃৎপিণ্ড। তাহলে কি হবে? হৃদ খাঁজ। বোঝা গেছে? তাহলে ক্লিয়ার? এখন বলো তাহলে কার্ডিয়াক নচ কার থাকবে? ডান ডান ফুসফুসে, তাই না? ডান ফুসফুসে থাকবে। কার থাকবে? বাম। কারণ হৃৎপিণ্ড কোন সাইডে আছে? বাম সাইডে আছে। তাহলে পরীক্ষাতে আসবে হৃদ খাঁজ কার থাকে বা কার্ডিয়াক নচ কার থাকে, তখন অ্যান্সার কি হবে? বাম ফুসফুসের। ক্লিয়ার? পারবো আমরা? তাহলে হৃদ খাঁজ কার থাকবে? বাম ফুসফুসের থাকবে। ওকে, এবার চলো তাহলে আমাদের মোটামুটি জিনিসগুলো পড়া শেষ। এখন প্রশ্ন হচ্ছে নেক্সট কি পড়বো আমরা? তোমাদের বলছিলাম কি যে লোবগুলো সবাই কিসে বিভক্ত? সেগমেন্টে। তাহলে প্রত্যেকটা লোবের একাধিক কি থাকবে? সেগমেন্ট থাকবে। আচ্ছা, সেগমেন্ট কি আরও খণ্ডে ভাগ হতে পারে? সেগমেন্ট আরও খণ্ডে ভাগ হয়। দেখো তো প্রত্যেকটা সেগমেন্ট অসংখ্য কিসে বিভক্ত? লোবিউলে। তার মানে যদি আমরা সেগমেন্টের দিকে তাকাই, ধরো এই প্রত্যেকটা সেগমেন্ট, ধরো আমি যদি এখানে এটা বোঝাই যে এই 2 নাম্বার সেগমেন্ট, এর আরও অনেকগুলো কি আছে? লোবিউল আছে। বোঝা গেছে? তার মানে প্রত্যেকটা সেগমেন্টের একাধিক কি থাকবে? অসংখ্য লোবিউল থাকবে। বোঝা গেছে? তার মানে আরও ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে লোবিউল। ওকে, লোবিউল কেন হয়েছে স্যার এর নাম? দেখো লোব, লোবকে ভাগ করে সেগমেন্ট হয়েছে। লোবের আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলি? লোব প্লাস উল, তখন এর নাম কি হয়ে যায়? লোবিউল। এই উল দিয়ে আসলে কি বোঝায় বলো তো? উল দিয়ে ক্ষুদ্র বোঝায়। উল দিয়ে কি বোঝায়? বলছো না লোব, লোবিউল, এরকম। আচ্ছা, এরপর আসো ফুসফুসে হাইলাম এবং পালমোনারি মূল রয়েছে। এটা আমি তোমাদের ব্রঙ্কাস যখন পড়াবো তখন পড়াই দিব। ফুসফুসের কার্যকারী একক কি? অ্যালভিওলাস। তো তোমাদের বইয়ে আবার 2টা ইনফরমেশনই আছে, একটা আছে কার্যকারী একক অ্যালভিওলাস, আরেক জায়গায় লেখা আছে লোবিউল। বুঝছো? দেখাচ্ছি আমি। দেখো তুমি যদি এই লাইনটা পড়ো, প্রত্যেকটি সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত। লোবিউলগুলো ফুসফুসের কার্যকারী একক। আবার তুমি যদি স্যার পরের পেজে যাও, অ্যালভিওলাস ফুসফুসের কার্যকারী একক। 2 পেজে 2 রকম লেখা। তো আসলে অ্যালভিওলাস হচ্ছে শ্বসনের দিক থেকে কার্যকারী একক। আমি বুঝাই দিচ্ছি। মানে শ্বসন হয় না, এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিনিময় হয়। ওই বিনিময় যদি আমরা চিন্তা করি তাহলে কে হচ্ছে সর্বনিম্ন একক? অ্যালভিওলাস। আর যদি গঠনের দিক থেকে চিন্তা করি তাহলে কে একক হবে? লোবিউল। বুঝতে পারছো? বাট যদি পরীক্ষাতে 2টাই অপশনে থাকে তখন তোমরা অ্যালভিওলাস দেখাতে বেশি ভালো। বাবা বললাম না তোমাদের, তো তুমি কোন বই পড়তেছো? বইয়ের অনুযায়ী ভ্যারিয়েশন আছে না, বইয়ের এডিশন অনুযায়ী ভ্যারিয়েশন আছে। আমি বলছি মানে এইগুলো হয় কি, কোয়েশ্চেন তো বানানো থাকে, সেই কোয়েশ্চেন তো তোমাদের দিয়ে দেয়। স্যাররা কি এত ভালো তোমার কোয়েশ্চেন নিজে থেকে ব্রেন থেকে চিন্তা করবে, কোয়েশ্চেন বানাবে? এত সময় তারা পায়? শুধু টাকাগুলাই নেয়। তুমি দেখো এইচএসসি পরীক্ষার বোর্ড কোয়েশ্চেনগুলো খেয়াল করো। কালকে দেখছো ঢাকা বোর্ডের কোয়েশ্চেন কী করছে? ফেসবুকে দেখো, শ্রীমঙ্গল সরকারি কলেজের এই বোটানি পরীক্ষার প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন, এমসিকিউ 21টা হুবহু কমন, মানে
একটা কলেজের টেস্ট পরীক্ষার 21টা এমসিকিউ কোয়েশ্চেন ঢাকা বোর্ডের মতো একটা বোর্ডে কমন হয়েছে। মানে তাও তো কপি করা যায়, মানে 10 জায়গাতে মনে করো 25 জায়গা থেকে 25টা না নিতে পারো, ভাই 5 জায়গা থেকে 25টা নাও, তাই না? তো এক জায়গা থেকে 21টা কেমনে হয়? কি অবস্থা! সেক্ষেত্রে যশোর বোর্ডে একটা ভালো, যশোর বোর্ডে কিছু কোয়েশ্চেন দেখলাম খুব ভালো, খুবই হাইলি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছে। আমি জানি না কোন জায়গা থেকে কপি করছে, তবে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে। তবে ওইসব আমরা ভাববো না, আমরা দোয়া করি আল্লাহ বোর্ডের টিচারদের যারা প্রশ্ন করে তাদেরকে হেদায়েত দিক, এবং তোমাদের জন্য যেন পরীক্ষাটা আরও বেশি স্ট্যান্ডার্ড হোক, ভুলভাল পরীক্ষা না হোক। কারণ অনেক আছে কি স্টুডেন্টরা ভুলভাল পড়াশোনা করে, কোনো বেসিক নাই, কিচ্ছু বোঝে না, তাও ভালো মার্কস পায় আসে। কিন্তু যে কোয়েশ্চেন যশোর বোর্ড করছে এবার, তাতে স্টুডেন্টরা বুঝে তারপরে অ্যান্সার করা লাগবে, নাহলে সম্ভব না। হাই লেভেলের স্টুডেন্টরাও পরীক্ষার হলে বোঝা, মানে ওই সময় ব্রেন যা অবস্থা থাকে ওটা বুঝে অ্যান্সার করবে, এরকম অনেক কঠিন। বুঝতে পারছো? ভালো লাগছে কোয়েশ্চেন। যাই হোক, শোনো, এবার চলে আসো। এবার আমি যেটা শেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। আমি তোমাদেরকে একটু বোঝাই দিই। আগে একটা জিনিস খেয়াল করো সবাই, এখানে এই কথাগুলো, এই যে পালমোনারি মূল হাইলাম, এটা আমি পরে শেখাবো। এখন আমার কাজ ফুসফুসের কাজ পড়ানোর আগে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা পড়াবো, শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি। ঠিক আছে? এটা ব্রাঙ্কিয়াল না, এটা ব্রঙ্কিয়াল। হ্যাঁ, এটা বানান ভুল করেছে। এখন চলে আসো, শ্বসন বৃক্ষ কেন বলতেছে এটা পরে বুঝবো। তার আগে আমরা যে কাজটা করব, স্যার অলরেডি আমরা পড়ছি যে উপর থেকে বাতাসটা নিয়ে যায় কে? ট্রাকিয়া। ঊর্ধ্ব থেকে নিচের দিকে নিয়ে যাবে কে? পরিবহন করে নিয়ে যাবে কে? ট্রাকিয়া। আর ট্রাকিয়া কোথায় নিয়ে আসে? অ্যালভিউলাসে নিয়ে আসে। কোন কোন জায়গাগুলো আসলে সে অতিক্রম করে, এটা দেখে মনে হচ্ছে কি না কি লেখা, খুবই সহজ, বুঝাই দিচ্ছি আমি। মানে সহজ যখন হবে, যখন তুমি পড়ে বুঝতে পারবা, যখন আমি তোমাকে পড়াবো তাহলে সহজ হবে না। এখন তোমরা একটা কাজ করো, আমি তোমাদের এখানে একটা আগে আমার আঁকানো ছিল, এখান থেকে একটু দেখাই দিই যাতে আমাদের সুবিধা হয়, দ্রুত আঁকানো যায়। তাকাও সবাই। এখানে কথা হচ্ছে, তোমরা অলরেডি বুঝতে পারছো যে এখানে হলুদ কালারের যে জিনিসটা আসলে আঁকানো, আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি। এটার নাম কি? এটা হচ্ছে প্রথমটা কি? ট্রাকিয়া। তারপর এখান থেকে ফুসফুসের মধ্যে ঢুকছে কে? ব্রঙ্কাস। এডুক তো ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, আমি এখানে তোমাদের লিখে প্রত্যেকটা বোঝাই দিচ্ছি। স্যার, ট্রাকিয়ার পরে ফুসফুসের মধ্যে যারা প্রবেশ করছে এরা আসলে কি? ট্রাকিয়ার পরে যারা প্রবেশ করছে ওরা কি? ব্রঙ্কাস। ওরা কি? ব্রঙ্কাস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্রঙ্কাসটা প্রথমে ট্রাকিয়া থেকে যে দুজন বের হয়, তারা হচ্ছে প্রথম বের হয়েছে, প্রথম প্রাথমিক, এর নাম কি? প্রাথমিক ব্রঙ্কাস। প্রাথমিকের ইংলিশ কি? প্রাইমারি ব্রঙ্কাস। ওকে, তাহলে বলো তো, ট্রাকিয়া থেকে যারা ভাগ হয় ওদের নাম আমরা কি দিব? বলো, কি ব্রঙ্কাস দিব? প্রাইমারি ব্রঙ্কাস। কি নাম দিব? প্রাইমারি ব্রঙ্কাস। ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই তাকাও তো, এই যে প্রাইমারি ব্রঙ্কাসটা আমরা ডান সাইডের দিকে খেয়াল করে দেখি, এই যে প্রাইমারি ব্রঙ্কাসটা, এই প্রাইমারি ব্রঙ্কাসটা ঢোকার পরে এই কয়টা শাখা তৈরি করছে দেখো তো? 1 2 3। এখন আমার বলো তো স্যার, কেন 3টা শাখা তৈরি করছে? কারণ এই ডান ফুসফুসের কয়টা লোব আর বাম ফুসফুসের কয়টা লোব? তাহলে বলো তো, এটা বাম সাইডে ঢুকে কয়টা শাখা তৈরি করবে? ক্লিয়ার? তাহলে পরবর্তীতে ব্রঙ্কাস যে প্রবেশ করে ওর নামও ব্রঙ্কাস হয়, পরে যে প্রবেশ করে তার নাম কি হবে? প্রাইমারির পরে অবশ্যই কি হবে? সেকেন্ডারি। কিন্তু এর আরেকটা নাম আমাদের পড়তে হবে, সেকেন্ডারি। আমি যদি ব্রঙ্কাসটাই কপি করে, ধরো সেকেন্ডারি কি হবে? এটা সেকেন্ডারি ব্রঙ্কাস। ওকে, এখন আমার কথা একটু শোনো মনোযোগ দিয়ে। দেখো তো, সেকেন্ডারি ব্রঙ্কাসটা কোথায় প্রবেশ করছে স্যার? প্রত্যেকটা লোবে প্রবেশ করছে না? তাহলে যখন লোবে প্রবেশ করে তখন লোবের অ্যাডজেক্টিভ কি হবে? লোবার। তাহলে এই সেকেন্ডারিগুলোকে আমরা কি নাম দিতে পারি? সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। বোঝা গেছে? বেসিক কিন্তু এগুলো কোনো কিছু কিন্তু আন্দাজে মুখস্থ করার জিনিস না, তাই না? কারণ আমরা লোব পড়ছি, লোবের মধ্যে ঢুকবে, সো তার নাম কি হবে? লোবার ব্রঙ্কাস। ওকে, নেক্সট চলে আসো। তোমরা এবার আমাকে একটু বলো, ধরো এই যে আমি একটু আগে তোমাদের দেখাইছি যে উপরের যে লোব, আপার লোবে কয়টা সেগমেন্ট থাকে? 3টা। আচ্ছা, বলো তো এই ব্রঙ্কাসটা যখন এই যে উপরে যে লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস এ যখন প্রবেশ করবে, এটাতে আপার লোয়ে প্রবেশ করে সে কয়টা জায়গায় সাপ্লাই দিবে? তার মানে এগুলো সব কি সেগমেন্টে সাপ্লাই দিচ্ছে না? সেগমেন্টে। আচ্ছা, তাহলে সেগমেন্টে যেহেতু এটা সাপ্লাই দিচ্ছে, তার মানে এদেরকে আমরা কি নাম দিতে পারি? লোব থেকে ওরা কোথায় সাপ্লাই দিবে? সেগমেন্টে। তাহলে নাম কি হবে? সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন আমার প্রশ্ন, স্যার তাহলে এর আরেকটা নাম কি হবে? যে প্রাইমারি, সেকেন্ডারি, পরেরটার নাম কি হবে? টারশিয়ারি। কি নাম হবে? পড়ছি না আমরা, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে এই ব্রঙ্কাসের নাম কি হবে? টারশিয়ারি ব্রঙ্কাস। ক্লিয়ার? তাহলে
লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। ওকে, তাহলে কি কি সবাই বলে ফেলো? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আর প্রাইমারি আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপালও আমরা বলতে পারি, ঠিক আছে? প্রিন্সিপাল ব্রঙ্কাস বলা যায়, তবে অত লাগবে না। লোবার ব্রঙ্কাসের নাম সেকেন্ডারি, কারণ সে লোবের মধ্যে ঢোকে। আর হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাসের নাম কি? টারশিয়ারি, কারণ সে সেগমেন্টে ঢোকে। আর টারশিয়ারি তো এমনি নাম হয়েছে পরপরের জন্য। তাহলে কি আমরা ব্রঙ্কাসের স্ট্রাকচার চিনতে পারবো? সবাই কি বুঝছি? এবার চলে আসো ব্রঙ্কাসের পরে কারা থাকে স্যার। দেখো ব্রঙ্কাস শেষ, ব্রঙ্কাস এখানে আপাতত স্থগিত। এরপরে কি হবে? এরপরে তৈরি হবে হচ্ছে ব্রঙ্কাসের আরো ক্ষুদ্র অংশের নাম কি বলেন তো? ব্রঙ্কিওল। কি নাম? ব্রঙ্কিওল। ব্রঙ্কাসের ক্ষুদ্র অংশের নাম কি? আমাদের ব্রঙ্কিওল থাকে হচ্ছে দুইটা। এখন সেই দুইটার নাম আমি তোমাদের পড়াবো, সেটার জন্য আমাদের একটু ছবি দেখতে হবে, বইও দেখতে হবে। তো তোমরা যদি আগে একটু এখানে খেয়াল করো, সবাই একটা জিনিস দেখো, ট্রাকিয়ার পরে দেখো তো এই তিনটা কি ব্রঙ্কাস না? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আমি লিখছি প্রতিটি কোথায় যায়? লোবে। তার মানে এর নাম কি হবে? লোবার। পাশে তোমার লিখতে হতো, লিখে নিতে হতো লোবার ব্রঙ্কাস। তারপরে প্রতিটি লোবিউলে যায়। টারশিয়ারি কোথায় যায়? লোবিউল। এটা মানে ভুল লিখছি, সেগমেন্টে ঢোকে। এখানে ওই ভুল লেখা ছিল, তাই ঠিক করে নাও। কোথায় ঢোকে এটা? সেগমেন্টে। এটা হচ্ছে কালেকশন করা ছিল, বাট কালেকশনটা মনে হয় হয় নাই, খুঁজে পাওয়া যায়নি বলে এটাই দেওয়া হয়েছে। তো সেগমেন্টে প্রবেশ করে। আচ্ছা, এবার চলে আসো। এরপর আমরা বলবো কি? ব্রঙ্কিওল। কি পড়বো? ব্রঙ্কিওল। এখন দেখো তোমাদের বই যদি আমি বই থেকে দেখাচ্ছি, খেয়াল করো। তো বইয়ের ক্ষেত্রে তোমরা এবার নিজেরাই বুঝতে পারবা। ট্রাকিয়ার পরে ডান এবং বামে কে প্রবেশ করে? প্রাইমারি ব্রঙ্কাস। এদিকে দেখো সবাই, প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে লোবের জন্য কি তৈরি করে? সেকেন্ডারি ব্রঙ্কাস। তার নাম আর একটা নাম কি? লোবার ব্রঙ্কাস। বোঝা গেছে? আচ্ছা, এবং ডান ফুসফুসে তিনটা, বাম ফুসফুসে কয়টা যাবে? দুইটা। ওকে, এবার দেখো সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে কি তৈরি হবে? টারশিয়ারি ব্রঙ্কাস। এখন বলো টারশিয়ারি ব্রঙ্কাস কিসে প্রবেশ করে? তাহলে এটা ঠিক করছো সবাই, সেগমেন্টে। তাই ওর নাম কি? সেগমেন্টাল ব্রঙ্কাস। এরপর আসো সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালীর সৃষ্টি হয় সেগুলোকে কি বলা হয়? ব্রঙ্কিওল। তার মানে সেগমেন্টের পরে কি তৈরি হবে? ব্রঙ্কিওল তৈরি হবে। এবং এই ব্রঙ্কিওল আমাদের দুইটা অংশে। দেখো ব্রঙ্কিওল তাহলে কোথায় যায়? আমরা একটু আগে পড়ছি যে সেগমেন্টের পরে কি থাকে? লোবিউল থাকে না? লোবিউল। তাহলে সেগমেন্টের পরে কি থাকে? লোবিউল। তাহলে ব্রঙ্কিওলগুলো সবাই কোথায় যাবে? লোবিউলে যাবে। আচ্ছা, এবার আসো ব্রঙ্কিওল বিভক্ত হয়ে যেসব সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়? প্রান্তীয় ব্রঙ্কিওল। আচ্ছা, এবার আসো প্রান্তীয় ব্রঙ্কিওল পরে আরও ভেতরের দিকে গেলে তখন তার নাম কি হয়? শ্বসন ব্রঙ্কিওল। এমন কেন হয় এটাই আমি তোমাদেরকে একটু বোঝাবো। তো তোমাদের বইয়ে একটা ছবি আছে, এই ছবিটা আবার সব বইয়ে নয়, আগের বইগুলোতে ছিল। তো একটু খেয়াল করো সবাই, আমি তোমাদের এখান থেকে দেখাই দিলে তোমাদের গ্রুপে দিয়ে দিব না, কারণ এখান থেকেও ছবি থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। ওকে, এটা আগের বইয়ের ছবি, তোমাদের নিউ বইয়ে আবার এটা বাদ দিয়ে দিছে। তো একটু খেয়াল করো সবাই, দেখো বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখানে ব্রঙ্কিওল শুরু। তো ব্রঙ্কিওলের দুইটা কথা বলছি। প্রথমটা মানে প্রান্তীয়, তারপরটা কি? শ্বসন। প্রান্তীয় তারপর কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, শ্বসন নাম কেন হচ্ছে আগে দেখো। আমি একটা জিনিস তোমাকে মার্ক করে দিই। ধরো এইখান থেকে শুরু করে এই পুরা যে অংশটা, এই অংশে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয়। কি বললাম? মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কি হয়? বিনিময় হয়। এই বিনিময়কে আমরা কি বলতে পারি? এক্সচেঞ্জ বলতে পারি না? এই গ্যাস এক্সচেঞ্জ যে জায়গাগুলোতে হয়, দ্যাট মিনস এটাকে আমরা কি বলতে পারি? শ্বসন বলতে পারি, রেসপিরেশন। মানে শ্বসনের উদ্দেশ্য কি? গ্যাস বিনিময় করা না? তাহলে দেখো রেসপিরেশন হয় বলে এই অঞ্চলটাকে বলা হয় রেসপিরেটরি অঞ্চল, ঠিক আছে? শ্বসন অঞ্চল কি বলা হয়? এই শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত এই পুরো অঞ্চলকে কি বলা হয় বলো সবাই? শ্বসন অঞ্চল। তার মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হওয়া শুরু হয় কোন জায়গা থেকে? এই শ্বসন অঞ্চল থেকে। তার মানে আমরা সবাই জানতাম কি অ্যালভিওলাসে এটা হয়, কিন্তু আসলে কোন কোন জায়গায় হয়? অ্যালভিওলাসে হয়, অ্যালভিওলার থলি, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার নালী, তারপরে শ্বসন ব্রঙ্কিওল। কিন্তু কোন ব্রঙ্কিওলে হবে না? প্রান্তীয় ব্রঙ্কিওলে কিন্তু গ্যাস বিনিময় হয় না। তার মানে ব্রঙ্কিওল শেষের অংশ এসে কি হয়? প্রান্তীয় হয় আর শ্বসন হয়। কোনটায় গ্যাস বিনিময় হয়? শ্বসন ব্রঙ্কিওলে গ্যাস বিনিময় হয়। ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে পরপর আমাদের সিকোয়েন্স কি, এটা আমাদের জানতে হবে। তো তোমাদের বইয়ে যাদের এই বইটা আছে তারা যে কাজটা করবা, তাদের আমি বলি কি, এইখানে যে অ্যালভিওলাসটা সেটা তোমরা কেটে দিবা, তাহলে আমাদের সিকোয়েন্স পড়তে সুবিধা হয়। এটা মনে করো আমরা আঁকানো আছে, এটা বাদ দিলাম। তো পরপর সিকোয়েন্স কীভাবে আমরা মনে রাখবো বা পড়বো, দেখো প্রান্তীয় ব্রঙ্কিওল থেকে বাতাস কোথায় আসবে? শ্বসন ব্রঙ্কিওলে। শ্বসন ব্রঙ্কিওল থেকে বাতাস যাবে কোথায় জানো? অ্যালভিওলার নালী। তারপরে কোথায় যাবে? অ্যাট্রিয়াম। তারপরে কোথায়?
অ্যালভিওলার থলি, তারপরে কোথায়? তাহলে আগে আমরা নামগুলো পড়ি, তারপরে বুঝাই দিচ্ছি। আবার সবাই বলো কি কি? অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। দেখো বুঝাই দিই, তুমি নিজে দেখতে পাচ্ছ যে এটা নালীর মতো অংশ, তাই এর নাম কি? অ্যালভিওলার নালী। এখন খেয়াল করো, এই জিনিসটুকু দেখছো থলির মতো অংশ, তাহলে এটার নাম কি হবে? অ্যালভিওলার। কিন্তু এই থলির উপরে একটা স্পেস থাকে, মানে যেখানে একটু মোটা মোটা জায়গা থাকে, যেখানে বাতাসগুলো প্রথমে আসে থলির মধ্যে ঢোকার আগে, তাহলে এই জায়গাটার নাম কি হবে? অ্যাট্রিয়াম। কি নাম হবে? আমরা যখন ঘাসফড়িং পড়ছিলাম, ঘাসফড়িংয়ের ভেতরে প্রবেশ করে এরকম বড় জায়গাটার নাম কি ছিল? অ্যাট্রিয়াম ছিল, মনে আছে? তাহলে এই নালী থেকে প্রথমে প্রবেশ করে কোথায় আসবে? অ্যাট্রিয়াম। তারপরে কোথায় আসবে বলো? থলি। আর থলির প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র একক কি? তাহলে থলির পরে কোথায় যাবে? অ্যালভিওলাস। তার মানে যদি আমরা সিকোয়েন্স চিন্তা করি, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। ওকে, তাহলে লাস্টের 4টা সিকোয়েন্স কি পারবা? এবং এই 4টা সিকোয়েন্স কিন্তু তোমার পরীক্ষার এমসিকিউ এর অপশনে দিবে, ঘুরাই বেচাই দিবে, নিচের কোনটি সঠিক। তোমাদের বইয়ে দেখো একটা সিকোয়েন্স লেখা আছে, তুমি জাস্ট মিলাও। ট্রাকিয়ার পরে কি? স্যার ব্রঙ্কাস। আমরা অনেকগুলো ব্রঙ্কাস পড়ছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তারপরে কি? ব্রঙ্কিওল। 2টা ব্রঙ্কিওল পড়ছি, প্রান্তীয়, তারপরে কি? শ্বসন, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। তো এটা তোমার পরীক্ষাতে আসবেই, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং তুমি যখন সিকিউ লিখবা তখন তুমি এই সিকোয়েন্স লিখে দিতে পারো। বা আমি যে শ্বসন বৃক্ষ সিকোয়েন্স তোমাদের পড়ালাম, দেখো এখন আমি আজকের কোয়েশ্চেন দেখে এত মানে ভালো লাগছে যে আগের দিনের কোয়েশ্চেন, তোমাদের না পড়াশোনা করে আসলে ভালো করা সম্ভব না, এই জন্য পড়াশোনা করতে হবে, এখন থেকে সিরিয়াস হইতে হবে, ঠিক আছে? 26 ব্যাচ, এমনি তোমাদের ফুল সিলেবাস, শিখতে হবে, বুঝতে হবে, টাফ কাজ, নট সো ইজি। তুমি খালি আসবা, যাবা, ঘুমাবা, এই দেখবানি, এইগুলো করার দিন শেষ, সিরিয়াস হইতে হবে। তাহলে এবার তুমি সবাই একটু খেয়াল করো, সবাই সিকোয়েন্সটা দেখো, প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, ঠিক আছে? এরপরে অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাই মানে কি? অ্যালভিওলাস। ওকে, লাই হচ্ছে প্লুরাল আর অ্যালভিওলাস কি? সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে জিনিসটাকে আমরা এত কিছু বাদ দিয়ে শ্বসন বৃক্ষ কেন বলতেছি? এদিকে তাকাও, এই বৃক্ষর দিকে তাকাও। আসলে আমি যদি এটাকে তোমার একটু উল্টা করে দিই, দেখো যদি আমরা এটাকে 180 ডিগ্রি করি তাহলে কেমন হবে? দেখো তো এই জিনিসটা কি? এটা গাছের মতো লাগতেছে না? লাগতেছে? বৃক্ষের মতো না এটা? হ্যাঁ, এই জন্য এর নাম কি? শ্বসন বৃক্ষ। আমরা এটা আরও থেকে দেখাইতে পারতাম, বাট বই থেকে দেখাইছি, এখানে আছে বলে। তাহলে শ্বসন বৃক্ষ কি বোঝা গেছে? উল্টা দিক থেকে চিন্তা করলে এটা বৃক্ষই হবে। আচ্ছা, তাহলে শ্বসন বৃক্ষের পরে প্রতিটা অংশ পারবো আমরা। এরপরে দেখো তোমাদের হচ্ছে ফুসফুস যেহেতু পড়তেছিলাম, ফুসফুসের একটা জিনিস পড়ে দিই, কাজ কিছু জিনিস বলে দিই, মনে রাখবা এমসিকিউ এর জন্য। ফুসফুস মানুষের কি? যতগুলো অঙ্গ আছে শ্বসন অঙ্গ, তার মধ্যে প্রধান শ্বসন অঙ্গ কি? ফুসফুস। এখানে বাতাসটা আসবে, এখানে কাজ হবে, প্রধান শ্বসন অঙ্গ। রক্ত সংবহন তন্ত্র এবং পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করে কে? মানে এখানে থাকে, তাহলে পরিবেশ থেকে নিয়ে আসতেছে, নিয়ে যাচ্ছে রক্তের মধ্যে, আবার রক্ত থেকে নিয়ে আসতেছে অক্সিজেন, নিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসতেছে। পরিবেশ এবং রক্ত সংবহনের মধ্যে মাঝখানে কি আছে? ফুসফুসীয় কলা সেরোটোনিন এবং হিস্টামিন বিমুক্ত করে। কি কি বিমুক্ত করে? সেরোটোনিন এবং হিস্টামিন। এটা একটু এক্সট্রা, একটু কঠিন লাইন, মনে রাখার চেষ্টা করবা। আর মনে রাখবো পরেরটা, নালিন, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। এই নালিনের ন গোল করো, মনে রাখবো নালিন, মনে রাখবা নালিনকে নিষ্ক্রিয় করে। কি করে? নালিনকে নিষ্ক্রিয় করে। কি মনে রাখবো আমরা? নালিনকে নিষ্ক্রিয় করে। আর এটি ইমিউনোগ্লোবুলিন ক্ষরণ করে, নাম কি? অ্যানজিওটেনসিন 1। শোনো, ইমিউনোগ্লোবুলিনের সাথে এটার মতো কোনো সম্পর্ক না, এটা আলাদা, ঠিক আছে? এখানে একই লাইনে লিখে ফেলছে, বললাম না যে শীট লেখার সময় এগুলো হয়েছে, কিন্তু আমি কারেকশন করাটা আসলে পাচ্ছি না। দেখো অ্যানজিওটেনসিন 1কে অ্যানজিওটেনসিন কি 2তে রূপান্তর করে। এটা কিন্তু আই না, এটা কি 1 আর 2। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং তোমার 6ষ্ঠ অধ্যায়ে আছে। যখন রক্তচাপ পড়বো আমরা, রক্তচাপ কিভাবে কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তো অ্যানজিওটেনসিন 1কে অ্যানজিওটেনসিন 2 করে কে? ফুসফুস। এটা মাস্ট অ্যাডমিশনে আসা কোশ্চেন, অ্যাডমিশনে বারবার আসবে এই কোশ্চেনটা। আর ফুসফুসীয় কলা এখানে লিখে শেষ করতে পারিনি, তো এখান থেকে তোমাদের আরেকটা লাইন দেখানো যায়, সেটা হচ্ছে ব্র্যাডিকাইনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন অপসারণ করে। ব্র্যাডিকাইনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন অপসারণ করে, সংশ্লেষণ ও দেহ থেকে অপসারণ করে, মানে তৈরিও করে, অপসারণ করে। তো এইগুলো এই টাইপের কোশ্চেন কম আসে, নর্মালি যেগুলো সহজ কোশ্চেন এমসিকিউ সেগুলো আসার কথা, তারপরেও তোমরা মনে রাখো। আর তাহলে আগামী দিনে আমরা আসলে কী পড়বো স্যার? আমাদের পরীক্ষাতে সৃজনশীলে লিখতে হবে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালভিওলাসের গঠন।
এখানে অ্যালভেলাসের গঠন লেখা আছে, কিন্তু আমরা কিভাবে লিখবো? আমরা অনেক সুন্দর করে সিস্টেম করে লিখবো। দেখো আমাদের লেখা সিস্টেম হচ্ছে এই যে অ্যালভেলাস সংখ্যা, ব্যাস, পুরুত্ব, প্রাচীর কেমন, তল কেমন, কোষ 5টা কি কি আছে, সালফেক্টাইন নিয়ে কিছু কথাবার্তা আছে। তাহলে সুন্দর করে আমরা যদি এভাবে লিখতে পারি আমাদের মার্কও বেশি হবে, চিত্রও ভালো হবে, আমি আঁকাই দিব, দেখাই দিব। ঠিক আছে, ওকে, হ্যাঁ।